হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ ক্লাসরুম। বন্ধুরা, শুরু হচ্ছে নতুন ক্লাসের পথ চলা। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা দিয়ে আপাতত এই 4টে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে। আর ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 4 প্রশ্নবিচিত্রা বেরোলে তোমরা অবশ্যই তার সম্পূর্ণ সমাধান পাবে। তো আপাতত এই 4টে ক্লাসের অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সমাধান আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব। তো শুরু করব মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র দিয়ে। এখানে এক দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে কত পার্সেন্ট? তো এখানে দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র আছে, ক্যাপিটাল এ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে এটা হলো সেই আসল, আর আসল অর্থাৎ পি, এটা হলো এ, এবং বছর দুইটা হলো এন। তাহলে এখানে যদি সূত্রটা আমরা লিখি তাহলে আরো পরিষ্কার হবে। সূত্রটা আছে এ সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে এ, পি আর এন কিসের মান কত দেওয়া আছে প্রথমে আমরা এখানে লিখে নেব। তাহলে লিখবো এখানে এ সমান পি সমান আর সমান এন সমান। তাহলে এ সমান দেখো 121 টাকা জমা রেখে, অর্থাৎ তিনি জমা রেখেছিলেন 121 টাকা, এটা হলো আসল। এটা হলো আসল। আর সমূল চক্রবৃদ্ধি পেয়েছেন 144 টাকা, এটা হলো সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি। আর সুদের হার আমাকে বের করতে হবে, এবং সুদের পর্ব 2 বছর দেওয়া আছে, 2 দেওয়া আছে। তাহলে লিখবো, আমরা জানি যে, বলে সূত্রটা লিখবো, আমরা জানি যে A is equal to P into 1+r/100 হোল টু দি পাওয়ার n। যে মানগুলো জানি বসিয়ে দেবো। এটা 144, এটা 121, 1+r/100 আর n for 2। তাহলে 1+r/100 তার হোল স্কয়ার সমান 144, আর তার নিচে 121 আসবে। তো 12 144, 11 121। তাহলে এইভাবে লিখতে পারি 12 স্কোয়ার আর এটা 11 স্কোয়ার। তাহলে এর সাথে এর তুলনা করলে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, তাহলে ভেতরের পার্টটা সমান হবে, অর্থাৎ 1+r/100 সমান 12/11। 1+r/100 সমান 12/11, আর এখান থেকে লিখতে পারি r/100 সমান 12/11, একটা সমান চিহ্নের ডান দিকে লিখলে -1। তো এখানে 11 লসাগু 1 এবং 11 লসাগু 11। 11 দিয়ে 11কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 12কে গুণ, 12 1কে 12, মাইনাস 1 দিয়ে 11কে ভাগ করলে 11 পাই, 11 দিয়ে 1কে গুণ, 11 1কে 11। তাহলে এটা হলো 1/11 r/100 সমান। তো বজ্রগুণ করলে পাই 11r সমান 100 এবং 1। 11r সমান 100 বা r সমান 100/11, আর সমান 100/11। 11 দিয়ে 100কে যদি ভাগ করি তাহলে 9 11 99, 1। তাহলে এটা হবে 9 পূর্ণ 1/11। তাহলে এখানে প্রশ্ন ছিল কি? এখানে প্রশ্ন ছিল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 9 পূর্ণ 1/11%। দুই দিকে আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। ব্যক্তিটির মূলধন কত? তাহলে যদি আমরা মূলধন x টাকা ধরে নিই, তাহলে এই 4% সুদ মানে x এর 4%, 5% সুদ হলো x এর 5%। কারণ কি? কারণ বার্ষিক বলা আছে, অর্থাৎ বছরটা 1 বলা আছে, সেই জন্য আমরা
এক্স টাকার 4% সুদ এবং এক্স টাকার 5% সুদ, এই দুয়ের যদি পার্থক্য বের করি সেটা এই 1000 টাকা হওয়ার কথা। সেখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলবো। তাহলে এখানে মূলধন এক্স ধরে নেব, মনে করি মূলধন সমান এক্স টাকা। আচ্ছা, তাহলে এখানে সুদের হার বৃদ্ধি পেল 4% থেকে 5%। সুদের হার বৃদ্ধি পেল 5% মাইনাস 4% সমান 1%। তাহলে এক্স টাকার 1% সেটা হচ্ছে এখানে 1000 টাকা। আমি এক্স টাকার 1% এই কারণে বলছি যে ওটা 1 বছরের সুদ, সেই জন্য। তাহলে এখানে সময় সমান 1 বছর, সুতরাং এক্স টাকার 1% বেড়েছে, সেই জন্য এক্স টাকার 1% সমান এক্স ইন্টু 1/100। এটা দেওয়া আছে 1000 বা এক্স সমান 1000 ইন্টু 100, তাহলে 1-এর পিঠে 5খানা শূন্য। অতএব আসল সমান 1-এর পিঠে 5খানা শূন্য টাকা। তিন দেখে আছে -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া আছে, আমাকে দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। তো কোনো দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এখানে কি আছে, এখানে আলফা সমান -3, বিটা সমান 2, অতএব সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। তাহলে এটা আছে প্রথমটা না, এখানে প্লাস আছে, এখানে বি উত্তর। তারপরটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান 0, সমীকরণের বীজ আলফা ও বিটা। তাহলে 1/α প্লাস 1/বিটা এর মান কত হবে? তাহলে এটা বি উত্তর। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এটা সমান 0। তাহলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদের যোগফল, যেটা -p/a অর্থাৎ 1/1, এটা হলো 1, ও আলফা বিটা মানে বীজদের গুণফল, এটা c/a অর্থাৎ -1/1, এটা হলো -1/1 সমান -1। আমাকে বের করতে হবে 1/α প্লাস 1/বিটা। আলফা এবং বিটা এর লসাগু আলফা বিটা, আলফা দিয়ে ভাগ করলে আলফা আলফা কাটছে, বিটার সাথে 1-এর গুণ বিটা, প্লাস বিটা দিয়ে ভাগ করলে বিটা বিটা কেটে যাবে, আলফা থাকবে, আলফার সাথে 1-এর গুণ আলফা। তাহলে এখানে হলো আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটা এর মান 1 আর আলফা বিটা এর মান -1, তাহলে এটা হচ্ছে -1।
এরপরে 1/5। 1/5 আছে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এইডি 60 ডিগ্রি, সিবিই 50 ডিগ্রি হলে এডিবি এর মান কত? এখানে ছবি দেওয়া আছে, এই ছবিতে এডিবি এডিবি এর মান বের করতে হবে। তাহলে ছবিটা প্রথমে খাতায় এঁকে নিতে হবে। এটা এবি, এখানে সি, আর এখানে ডি। তাহলে এই কোণটা 50 ডিগ্রি দেওয়া আছে, তারপরে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমাকে বের করতে হবে এডিবি, এডিবি এই কোণটা বের করতে হবে। তাহলে দেখো এই যে কোণটা আছে এবিডি আর সিবিডি আর সিএডি দুটোই এই বৃত্তচাপের উপর আছে। তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল কোণের মান সমান, অর্থাৎ এটা 50 ডিগ্রি হলে এই কোণটা 50 ডিগ্রি। তাহলে কোণ সিএডি সমান এই কোণটা সিবিডি, আর প্রত্যেকে 50 ডিগ্রি করে, কারণ ইহারা একই বৃত্তচাপের উপর অবস্থিত। ইহারা একই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই কোণটা পেয়ে গেছি 50 ডিগ্রি। এবার দেখো এ ও ডি, এওডি যে এওডি এখানে একটা, আচ্ছা এটা ই, এইডি 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 এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এইডি এর দেখো এর কোণগুলো কি হচ্ছে, এর এই এইডি ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে এই কোণটা পাবো, কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, আর এই 50 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে এই কোণটা পেয়ে যাব। এর কোণ, এই কোণটার নাম এডিই, এডিই সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 মাইনাস 50 হয়ে গেল মাইনাস 110 ডিগ্রি। 180 থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 70 ডিগ্রি। এরপরে 6 জায়গায় আছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি একটি জ্যা এবং এবি বৃত্তের ব্যাস। এখানে এসি একটি জ্যা এবং এবি বৃত্তের ব্যাস আছে, ঠিক আছে। ওডি এসি এর উপর লম্ব, ওডি এসি এর উপর লম্ব। ওডি সমান 6 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? ওডি 6 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো ছবিটা আগে আমি এঁকে নেব খাতায়। প্রথমে বৃত্তটা আঁকলাম, কেন্দ্র যার ও। আচ্ছা এবি একটি ব্যাস, অর্থাৎ ব্যাস মানে বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। এবি একটি ব্যাস, এটাই সি, এটা বি। আচ্ছা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও বিন্দু থেকে এই এসির উপরে
ওডি লম্ব টানা হলো। তাহলে এখানে ওডি সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে বিসি, বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো, তাহলে এটা একটা এ বি সি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি কোণ বা সমকোণ, আবার লম্ব টেনেছি জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে, এটাও 90 ডিগ্রি কোণ। তাহলে যখন দুটো কোণ 90 ডিগ্রি, একটা সরলরেখার উপরে দুটো লম্ব, তাহলে এই লম্ব দুটো পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমি এখানে কি লিখব, কোণ এ সি বি 90 ডিগ্রি, কারণ কি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। আমি এখানে লিখে দিলাম অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, তাই এটা 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা ওডি লম্ব এসি, আচ্ছা এটা 90 ডিগ্রি, তাহলে বিসি লম্ব এসি লিখতে পারি। অতএব বিসি লম্ব এসি ও ওডি লম্ব এসি, কারণ কি, কারণ এসি জ্যায়ের উপর, হ্যাঁ কারণটা আমি বলছি না, কারণ মুখেই বলছি যে কোনো বৃত্তের কোনো জ্যায়ের উপরে কেন্দ্র থেকে যদি, আচ্ছা এখানে লম্ব টানায় আছে, এটা বলাই আছে, এখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে ওডিটা এসির উপর লম্ব। তাহলে একই সরলরেখার উপর দুটো আলাদা সরলরেখা যদি লম্ব হয়, তাহলে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ ওডি সরলরেখাটা এবং বিসি সরলরেখাটা পরস্পর সমান্তরাল। এবার আমরা ক্লাস 9-এ পড়েছি যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু, একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা আঁকলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং খণ্ডিতাংশের দৈর্ঘ্য এই দ্বিতীয় বাহুর অর্ধেক হয়। বা আমরা অন্যভাবে বলতে পারি, যেহেতু ও বিন্দু থেকে এসি এর মধ্যবিন্দু, এসি এর উপর লম্ব টেনেছি, তাহলে ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এটা এভাবে বলতে পারি, ডি এসি এর মধ্যবিন্দু। তাহলে কি হলো, তাহলে এ বি সি ত্রিভুজের এই যে এ বি এর মধ্যবিন্দু ও এসি এর মধ্যবিন্দু ডি, তাহলে ওডিটা এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে আর অর্ধেক হবে। তাহলে মধ্যবিন্দু এটা, তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ও ও ডি। তাহলে অতএব ওডি সমান হাফ বিসি সমান হাফ, আচ্ছা ওডি সমান হাফ বিসি, তাহলে আমরা বলতে পারি বিসি সমান 2OD সমান 2 ইন্টু 6 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। আচ্ছা নেক্সট আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। তাহলে সুদের হার দেওয়া আছে, এখানে কোনো মূলধন 3 গুণ হবে, তাহলে সরল সুদ নির্ণয় যে সূত্র I সমান PRT/100, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা খুব সহজে করা যাবে। সূত্রটা হচ্ছে I সমান PRT/100, এটা হলো সূত্র। তাহলে এখানে IPRT কিসের মান কত দেওয়া আছে সেটা আমরা প্রশ্ন থেকে লিখে নেব। তো এখানে আসল যেটা আছে পি, আসল এখানে বলা নেই, তাহলে আসলটা আমি এক্স ধরে নেব। মনে করি আসল সমান আসল, যেটা এখানে পি দিয়ে লিখি আমরা, এটা সমান এক্স টাকা। আচ্ছা তাহলে এখানে আসল তো লিখে ফেলেছি, তাহলে পি লেখা হয়ে গেছে। আই সুদ, আই এটা সমান লিখব সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান লিখব, এবং সময় ব্র্যাকেট টি, এটা সমান লিখব। তাহলে দেখো আসল যেহেতু এখানে এক্স টাকা ধরেছি আর সুদে আসলে 3 গুণ হবে বলা আছে, তাহলে সুদ আসল হচ্ছে 3x, তার থেকে এই আসলটা বিয়োগ করলে আমরা পাবো সুদ সমান 2x টাকা। সুদের হার, এখানে সুদের হার 10% বলা আছে, তাহলে আমি 10% দিলাম,
সময় আমাকে বের করতে হবে। তাহলে আমরা এই সূত্র লিখে এখান থেকে সময় বের করব। লিখবো, আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখান থেকে বজ্রগুণ করলে পাই পি আর টি সমান 100 আই। এখান থেকে আমি টি বের করব, তাহলে টি সমান 100 আই, আর নিচে হবে পি আর। তাহলে পি আর হলো, এবার 100 আই ফর 2x p for x and r for 10 বসালাম। 10 10 কে 100, x এবং x কেটে দিচ্ছি, তাহলে 10 দুগুণ 20, 20, তাই এটা 20 বছর। অতএব সময় সমান 20 বছর। তাহলে 3 গুণ হবে 20 বছরে। যদি x is to y সমান 3 is to 5 হয়, তবে x প্লাস 4x প্লাস 3y is to 5x মাইনাস y এর মান নির্ণয় করো। তাহলে এখানে x is to y সমান 3 is to 5 আছে, x সমান 3 কে y সমান 5 কে ধরে নিয়ে এখানে বসিয়ে দিলে এই অনুপাতের মান সহজে পাওয়া যাবে। তো এখানে লিখব 2 এর 2, x is to y সমান 3 is to 5, এটা দেওয়া আছে। এখানে ধরে নেব, ধরি x is equal to 3 কে ও y is equal to 5 কে। অতএব যে অনুপাতটা আমাকে বের করতে হবে 4x প্লাস 3y is to 5x মাইনাস y, এই অনুপাতটার মান বের করতে হবে। তো দেখো 4 দিলাম x ফর 3 কে বসালাম, প্লাস 3 y ফর 5 কে বসালাম, 5 x ফর 3 কে বসালাম, মাইনাস y ফর 5 কে, এখানে 5 কে বসালাম। তাহলে কত হবে? 3 4 12, 12 কে প্লাস 3 5 15, 15 কে 3 5 15, 15 কে মাইনাস 5 কে, 12 এবং 15 যোগ করতে হবে। তাহলে যোগ করলে হবে 5 আর 2 7, 1 আর 1 2, তাহলে 27 কে পাচ্ছি ইজ টু 15 কে থেকে 5 কে যদি বিয়োগ করি তাহলে 10 কে, কে দিয়ে এদিক থেকে ভাগ করলাম, এদিক থেকে ভাগ করলাম, তাহলে এটা ইজ 27:10। এরপর 2 এর 3, হচ্ছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে একটা বৃত্ত আর এখানে আরেকখানে বৃত্ত দুটি অসমকেন্দ্রিক বলা আছে, অর্থাৎ বৃত্ত দুটি কেন্দ্র এক বিন্দুতে অবস্থিত নয়, অর্থাৎ দুটো একই বৃত্ত নয়। এই আমি সাধারণ জ্যায়ের নাম দিলাম এবি, এবং বৃত্ত দুটির কেন্দ্র এখানে আর এখানে নাম দিলাম পি এবং কিউ। এবার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পি কিউ, এখানে মনে করলাম ও বিন্দুতে ছেদ করেছে। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে 8 সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই এ থেকে পি পর্যন্ত, এটা বলা আছে 5 সেন্টিমিটার। আর সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য টোটালটা 8, তাহলে এই পর্যন্ত হবে 4 সেন্টিমিটার।
আমাকে এখন পিকিউ বের করতে হবে। তাহলে আমি যদি পিও বের করি, পিও এবং কিউও সমান, কারণ বৃত্ত দুটি সমান ব্যাসার্ধের। তাহলে কী হবে, আমি যদি ওপি বের করতে পারি কোনোভাবে, তাহলে পিকিউ বের করতে পারবো। আমাকে পিকিউ সমান বের করতে হবে, এটা বের করতে হবে। তো সাধারণ জ্যা এবি, বৃত্তের কেন্দ্র পি। তাহলে মনে করি সাধারণ জ্যা এবি, বৃত্তের কেন্দ্র পি ও কিউ। পি কিউ ও এবি এর ছেদবিন্দু ও। তাহলে এখানে দেখো ওপি লম্ব, এই ওপিটা এবির উপরে লম্ব। কারণ কি, কারণ বৃত্তের কেন্দ্র থেকে, আচ্ছা দুটি বৃত্তের কেন্দ্র সমান। আমি বললাম যে ওপি লম্ব এবি, তাহলে ওপিটা এবির উপরে লম্ব কেন, সেটা আমরা অনেকভাবে প্রমাণ করতে পারি। তো আমি এখানে একরকমভাবে প্রমাণ করছি। দেখো, যদি এখানে একটা এই ব্যাসার্ধ টানি, মনে করো ব্যাসার্ধ টানলাম, টানলে এদিকে একটা ত্রিভুজ তৈরি হবে, এদিকে একটা ত্রিভুজ তৈরি হবে, এই বাহু পরপর সমান। আচ্ছা, কেন্দ্র থেকে এই যে দূরত্ব পরপর সমান হবে, আর আচ্ছা এই যে দূরত্ব সমান হবে, এবং এটা সাধারণ বাহু হবে। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, এই কোণ এবং এই কোণ পরপর সমান। যেহেতু এই কোণ দুটো পরপর সমান, আবার দুটো যোগ করে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে 90 ডিগ্রি করে, অর্থাৎ অভিলম্ব ও এ লম্ব, ওপি লম্ব ওবি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি পিও এ, ত্রিভুজ পিও এ একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। যার এই ত্রিভুজটার এপি সমান বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান 5 সেন্টিমিটার। ও এ, এটা হচ্ছে এবির হাফ, অর্থাৎ 8/2 সেমি ইজ ইকুয়াল টু, এটা 4 সেন্টিমিটার। আমাকে ওপি বের করতে হবে। ওপি সমান প্রশ্ন চিহ্ন। পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি, পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা সমকোণের সামনে এবং অতিভুজ লম্ব ভূমি। এপি এর মান এখানে 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা হলো 5 স্কোয়ার সমান ও এর মান 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। 5 5 25, 4 4 16 প্লাস ওপি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার সমান পেলাম 25 মাইনাস 16, বা ওপি স্কোয়ার সমান 25 থেকে 16 বিয়োগ করলে 9 পেলাম, বা ওপি সমান √9, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 3। তাহলে পিকিউ হবে ওপি এর ডবল, পিকিউ সমান 3 × 2 সেমি, এটা 6 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এই 6 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে, একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছি 20%। তো ধারের দৈর্ঘ্য প্রথমে আমি এ ধরে নেবো। এখানে অঙ্কটা আমরা এ ধরেও করতে পারি, আবার বা এক্স ধরে করতে পারি, 100 ধরেও করতে পারি। তো আমি এখানে এ ধরে করব। তাহলে এটা আছে 2/5। মনে করি ঘনকটির
প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব আয়তন, ঘনকের আয়তনের সূত্র এ কিউব ঘন একক, বা আমরা একক কিউব লিখতে পারি। এবার 20% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত হয় দেখে নিই। 20% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হয় সমান, আগে ছিল এ, বৃদ্ধি করছি তার মানে প্লাস এ 20%, এ ইন্টু 20/100 একক, এটা হবে বাহুর দৈর্ঘ্য। কাটাকুটি করলে 20 1 20, 5 20 100, তাহলে এটা হলো এ প্লাস এ বাই 5 একক সমান 5, 5 এ গুণ করছি 5a প্লাস এ 6a, 6a বাই 5 একক। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান এই যে এ কিউব, অর্থাৎ 6a বাই 5 তার হোল কিউব ঘন একক। 6 কিউব 216 এ কিউব, আর 5-এর কিউব করলে 125 একক কিউব। তাহলে দেখো কত বৃদ্ধি পেল। এটা হয়েছে ফাইনাল, এটা ছিল আগের। তাহলে ক্ষেত্রফল, এই আয়তনের শতকরা বৃদ্ধি, আয়তনের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ। শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান। তাহলে বৃদ্ধির পরিমাণ বলতে আমরা এর থেকে এটা বিয়োগ করব, তাহলে বৃদ্ধির পরিমাণ পাবো 216 এ কিউব বাই 125 মাইনাস এ কিউব, এটা হলো বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ এ কিউব। তাহলে দেখো কত পাচ্ছি, 125, তার সাথে এ কিউব গুণ 116, এই 216, আচ্ছা এটা আমি ভেঙে ভেঙে লিখি, নিচে হলো 125 মানে লসাগু 1 এবং 125 এর লসাগু 125, 125 দিয়ে 125কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 216কে গুণ, 216 এ কিউব মাইনাস 1 দিয়ে 125কে ভাগ করলে 125 পাই, 125 দিয়ে এ কিউবকে গুণ, তো এটা হলো 125 এ কিউব, আর নিচে হবে এ কিউব ইন্টু 100। দেখো এটা ক্যালকুলেট করলে কি হচ্ছে, 216 থেকে 125 বিয়োগ করব আমরা, এখানে 1, এখানে 9, তাহলে 91 এ কিউব বাই 125 বাই এ কিউব ইন্টু 100, সমান 91 এ কিউব বাই 125 ইন্টু 100 বাই এ কিউব। এ কিউব কেটে গেল, এটা কাটাকুটি করলে 25 দিয়ে 4 25 100, 5 25, আচ্ছা 5 25 125, তাহলে 91 সাথে 4 গুণ করতে হবে, 4 1 4, 4 9 36, তাহলে 3 6 4 বাই 5, তো সমান এটা হলো 364, 5 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35, 5 2 10, শূন্য নিলাম, 10 দিয়ে 5 8 40, তাহলে সমান 72.8। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে লিখব অতএব আয়তন শতকরা
আয়তন শতকরা 72.8%, না শতকরা লিখলে পার্সেন্ট লিখবো না, আয়তন শতকরা 72.8 একক বৃদ্ধি পাবে। বা আমরা যদি 100 ধরে করতাম তাহলে কি হতো, আমি এক লাইনে করছি এখানে, যদি 100 ধরে করতাম তাহলে আয়তনের শতকরা বৃদ্ধি সমান হতো, তাহলে প্রথমে 100 ধরলে ঘনফল 100 কিউব হতো, আর 20% বৃদ্ধি পেলে ঘনফল হতো 120 হোল কিউব বাই প্রাথমিক মান 100 কিউব ইন্টু 100। এটা হিসাব করলে যত হবে এটা ঠিক এই 72.8ই হবে। এটা তোমরা হিসাব করবে, না পারলে কমেন্টে জানাও, এটা দিয়ে নতুন ভিডিও বানাবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। তো যাই হোক, দুইয়ের 5টা হয়ে গেল, এবার 3-এর দাগ। তাহলে 3 দাগে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 50,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করো। তাহলে আমরা সূত্র দিয়ে করতে পারি বা লিখে লিখে করতে পারি, তবে কি সূত্র দিয়ে করবো তাহলে লেখার ঝামেলা থাকছে না। তাহলে আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র A সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এবার এ থেকে পি বিয়োগ করলে সেটা পাবো সুদের পরিমাণ। তো এখানে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে আগে লিখে নেব। তাহলে লিখবো এখানে লিখতে পারি বা প্রদত্ত লিখতে পারি। এখানে প্রথমে লিখবো এ সমূল চক্রবৃদ্ধি, এ সমান প্রশ্নচিহ্ন আসল ব্র্যাকেটে পি, আসল ব্র্যাকেটে পি এটা আছে 50,000 টাকা, তারপরে সুদের হার ব্র্যাকেটে আর দেব, সুদের হার দেওয়া আছে 10%, সময় বা সুদের পর্ব, এখানে সময় ও সুদের পর্ব প্রায় একই দেওয়া আছে, এটা 2। তাহলে সময়টা এখানে বছরে, তাহলে যেহেতু 1 বছর পর পর সুদ আসলের সাথে যুক্ত হচ্ছে তাই এটা 2 হবে। তাহলে লিখবো আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। আমাদের এ বের করতে হবে, তাহলে এ সমান পি ফর 50,000 1 প্লাস R/10 100, এখানে 2, তাহলে 50,000 লিখছি। কাটাকুটি করলে 10 একে 10, 10 10 কে 100, 10 একে 10 আর 1 11, 11/10 তার হোল স্কয়ার, 11/10 ইন্টু 11/10। একটা শূন্য কমে গেল, এখানে আরও একটা শূন্য কমে গেল, অর্থাৎ 500। আর 11 11 121, তাহলে 500 আছে ইন্টু 11 11 121 আছে। এই দুটো সংখ্যা গুণ করতে হবে। আমি 500 নয় 5 দিয়ে গুণ করছি, 5 একে 5, 5 দুগুণ 10 0, 5 একে 5 আর 6 সমান 60500। তাহলে এটা হচ্ছে কি, এটা সুদ আসল বেরোলো, অতএব সুদ সমান 60500 মাইনাস 50,000 টাকা, অর্থাৎ এখানে 60,500 থেকে 50,000 বিয়োগ করছি, তাহলে এটা হবে 10,500 টাকা।
কোনো কোনো কারখানায়, এখানে আছে কোনো কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 3 বছর পরে মেশিনটির মূল্য 43,740 টাকা হলে মেশিনটির বর্তমান মূল্য কত হবে তা নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটি সমস্যা হয় যে আমরা যখন এটা হ্রাস পাচ্ছে তাদের সমাহার হ্রাসের সূত্র লিখবো, সেখানে এ এবং পি, তাহলে এটা এ দেওয়া আছে নাকি পি দেওয়া আছে সেটা নিয়ে খুব সমস্যা হয়, অর্থাৎ সেটা বুঝে ওঠা যায় না, বোঝা যায় না যে এটা এ দেওয়া আছে নাকি পি দেওয়া আছে। সুতরাং এখানে এ না পি সেটা কিন্তু আগে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, তারপরে কিন্তু তুমি অঙ্কটা সঠিক করতে পারবে, তা নাহলে অঙ্কটা সঠিক করা একটু কঠিন আছে। তো যাই হোক, সাধারণত বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে এখানে যদি বেশ কয়েকগুলো শূন্য থাকে তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা পি দেওয়া আছে। কিন্তু যদি এরকম গোলমেলের সংখ্যা দেওয়া থাকে এবং শূন্যের সংখ্যা কম থাকে তাহলে আমরা মোটামুটি ধরতে পারি যে এটা এ দেওয়া আছে। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য এটা দেওয়া আছে 43,740, তাহলে এটা কিন্তু এ। আমাকে বের করতে হবে যে মেশিনটির বর্তমান মূল্য কত হবে তা নির্ণয় করো। তাহলে কী আছে, 3 বছর পরে মেশিনটির মূল্য এই এত হবে, তাহলে বর্তমান মূল্য কত, তাহলে বর্তমান মূল্যটাই হচ্ছে পি। তাহলে এখানে কী কী তথ্য দেওয়া আছে আগে লিখে নেব। তাহলে লিখবো এখানে মেশিনটির বর্তমান মূল্য, মানে আমি সূত্রটাই যদি লিখি পি এ সমান পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার এন, তাহলে এ পি আর এন পরপর লিখব। তো বর্তমান এখানে 3 বছর পরের মূল্য দেওয়া আছে, তাহলে 3 বছর পরের মূল্য এ, এটা দেওয়া হচ্ছে 4740 টাকা। আচ্ছা, বর্তমান মূল্য পি, এটা সমান বের করতে হবে হ্রাস পাওয়ার হার বা হ্রাসের হার, এটা আর। হ্রাস পাওয়ার হার এখানে বলা আছে 10%। সময় এন, এটা 3 বছর। তাহলে লিখবো, আমরা জানি যে এ সমান পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার এন। যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব। এ ফর 43740 ইজ ইকুয়াল টু পি জানি না, বের করব 1 - r ফর 10 অ্যান্ড এন ফর 3। আমাকে পি এর মান বের করতে হবে, তাহলে 43740 ইজ ইকুয়াল টু পি ইন্টু, কাটাকুটি করলে 1/10, 10 একে 10, 10 থেকে 1 বিয়োগ, -1 আছে তাহলে 1 বিয়োগ, তাহলে এটা হবে 9/10 হোল কিউব, বা 43740 ইজ ইকুয়াল টু পি। এবার দেখো এখানে 9 কিউব আছে, তো 3খানা 9 গুণ করলে কত হবে, 9 ইন্টু 9 ইন্টু 9, তাহলে 9 নং 81 ইন্টু 9, তাহলে 9 একে 9, 8 নং 72, তাহলে 729। এখানে হচ্ছে ওপর পার্টটা 729, আর 10-এর কিউব, একের পিঠে 3খানা শূন্য, তাহলে এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু 43740 ইন্টু, এখানে 729 বাই 1000 আছে, আমি লিখব 1000/729। তাহলে দেখো এর থেকে এই সংখ্যাটা না বেশ সোজা, কারণ 729 আছে, আমাকে এখানে 4 আনতে হবে। তো
যদি 2 দিয়ে গুণ করি 9 দুগুণ 18, 8 আসছে। 3 দিয়ে গুণ করলে 3 নং 27, 7। 4 দিয়ে গুণ করলে 4 নং 36, 6। যদি 7, আচ্ছা 4 নং 5 নং 45, 6 নং 54, 6। 6 নং 54, 4 আসছে। 6 নং 54, 4। 6 নং 54, 4 হাতে 5, 6 দুগুণ 12, 12 আর হাতে 5, তাহলে 17, 17, 7 হাতে 1, 6 7 42 আর 1 43। এই সংখ্যাটাই চলে এলো। তাহলে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে কাটলে এখানে 6 হবে আর শূন্যটা বসে যাবে 0। তাহলে কি পেলাম? পি ইজ ইকুয়াল টু এখানে 60 আর এখানে 1000। তাহলে 6-এর পিঠে এখানে একটা আর এখানে 3টে, মোট 4টে শূন্য, অর্থাৎ এটা হলো 60,000 টাকা। তাহলে মেশিনটির বর্তমান মূল্য, অতএব মেশিনটির বর্তমান মূল্য 60,000 টাকা হবে। এরপরে সমাধান করতে হবে 1-এর দাগ, 2-এর দাগ। তাহলে এটা সমাধান করব। ওয়ান বাই এক্স মাইনাস 1 বাই x প্লাস b ইজ ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। তাহলে বাদিকটাকে আলাদা করে সরল করি, ডান দিকটাকেও আলাদা করে সরল করি। বাদিকটা আসছে x ইন্টু এক্স প্লাস বি, আর ডান দিকের লসাগু আসছে a ইন্টু a প্লাস বি। যদি x দিয়ে ভাগ করি, x এই লসাগুকে x দিয়ে ভাগ করছি, তাহলে x কেটে যাবে, x প্লাস বি থাকবে, x প্লাস বি দিয়ে 1কে গুণ, তাহলে x প্লাস বি, মাইনাসটা দিয়ে দিলাম। x প্লাস বি দিয়ে ভাগ করলে x প্লাস বি কেটে যাবে, x পড়ে থাকবে, x দিয়ে ওপরের 1কে গুণ, x 1কে x। এবারে এই দুইয়ের লসাগু এটা হয়েছে, a দিয়ে এই লসাগুকে যদি ভাগ করি তাহলে a কেটে যাবে, a প্লাস বি থাকবে, a প্লাস বি দিয়ে 1কে গুণ, a প্লাস বি মাইনাস a প্লাস বি দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা হয় a প্লাস বি কেটে যাবে, a থাকবে, a দিয়ে 1কে গুণ। তাহলে দেখো প্লাস এ মাইনাস এ বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিলাম। প্লাস এক্স মাইনাস এক্স বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিলাম। তাহলে এখানে থাকছে বি বাই, বি থাকছে কিন্তু, বাই এক্স আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এখানে বি বাই এ এবং এ স্কোয়ার প্লাস এ এবং বি এ বি। ওপরে আবার বি আছে, কেটে দিলাম 1, বি কেটে দিয়ে 1। এখন যদি বজ্রগুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্সের সাথে 1-এর গুণ, এ স্কোয়ার প্লাস এবির সাথে 1-এর গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এক্স স্কোয়ার, এ স্কোয়ারটা লিখছি বাঁ দিকে আনলাম, প্লাস বি এক্স, তারপরে এ বিটাকে মাইনাস এ বি সমান 0। এ স্কোয়ার বাদিকে এনেছি তাই মাইনাস, এ বিকে সমান চিহ্ন বাদিকে এনেছি তাই মাইনাস, সমান চিহ্নটা এই সংখ্যাগুলো এখন সমান চিহ্ন বাদিকে আছে। এবার দেখো আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দিতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুই পার্ট থেকে আমি কমন নেব বি প্লাস বি। কমন নিলে এখানে এক্স থাকবে, মাইনাস এ থাকবে, এক্স মাইনাস এ। তাহলে দেখো এখানে দুখানা পদ, এদিকে একটা এদিকে একটা, দুই দিকেই এক্স মাইনাস এ আছে, তো এক্স মাইনাস এ কমন নেব। কমন নিলে বাদিকে পড়ে থাকবে এক্স প্লাস এ এবং ডান দিকে পড়ে থাকবে প্লাস বি, এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স মাইনাস এ সমান 0 বা এক্স সমান এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস এ প্লাস বি। এ প্লাস বিটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি, তাই এটা মাইনাস এ প্লাস বি হয়েছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ কমা মাইনাস এ প্লাস বি।
আর নেক্সট অঙ্ক আছে a বাই ax মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 সমান a প্লাস b। যদি a যেটা আছে সমান ছেড়ে বাদিকে নিয়ে আসবো, বিটাকেও বাদিকে নিয়ে আসবো, তাহলে a বাই এক্স মাইনাস 1 পাশে নিয়ে এলাম b, এর পাশে a নিয়ে আসবো প্লাস b বাই bx মাইনাস 1, এর পাশে নিয়ে এলাম a, ডান দিকে থাকছে 0। b এর নিচে 1 আছে, 1 এবং ax মাইনাস 1 এর লসাগু ax মাইনাস 1 প্লাস নিচে 1 এবং bx মাইনাস 1 এর লসাগু bx মাইনাস 1। ax মাইনাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে একে গুণ a মাইনাস এবার 1 দিয়ে ax মাইনাস 1কে ভাগ করলে x মাইনাস 1 হচ্ছে, সেটা দিয়ে b কে গুণ, তাহলে ax মাইনাস 1 b, ax আর b গুণ করলে abx মাইনাসে মাইনাসে প্লাস b এবং 1 b, এখানে হবে দেখো bx মাইনাস 1 দিয়ে bx মাইনাস 1কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে b কে গুণ b মাইনাস, এই মাইনাসটা দিলাম, 1 দিয়ে bx মাইনাস 1কে ভাগ করলে bx মাইনাস 1 হবে, সেটা দিয়ে a কে গুণ, তাহলে মাইনাস bx এবং a, তাহলে abx a আছে 1, এই হবে মাইনাসে প্লাস a সমান 0। তাহলে দেখো a প্লাস b মাইনাস abx আর নিচে ax মাইনাস 1, এখানে সাজিয়ে লিখলে a প্লাস b মাইনাস abx আর নিচে bx মাইনাস 1, এটা সমান 0। তাহলে a প্লাস b মাইনাস abx দুটো পদেই আছে, সেটা লিখলাম ax মাইনাস 1, আর এখানে থাকবে ওপর পার্টটা 1 হয়ে যাবে bx মাইনাস 1, এটা সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এই যে a প্লাস b মাইনাস abx সমান 0, বা abx সমান a প্লাস b বা x সমান a প্লাস b বাই ab, আর এটা সমান 0 লিখবো 1 বাই ax মাইনাস 1 প্লাস 1 বাই bx মাইনাস 1, এটা সমান 0, বা 1 বাই ax মাইনাস 1 সমান মাইনাস 1 বাই bx মাইনাস 1। যদি বজ্রগুণ করি তাহলে পাবো ax মাইনাস 1 সমান মাইনাস bx মাইনাসে প্লাস 1, ax bxটাকে বাদিকে আনলে প্লাস bx সমান 1, এই মাইনাসটাকে এই মাইনাস 1কে ডান দিকে লিখলে 1, তাহলে এটা 2 হয়ে গেল। তাহলে এখান থেকে x কমন নিলে a প্লাস b সমান 2, x সমান 2 বাই a প্লাস b, তাহলে কি পেলাম, অতএব নির্ণয় সমাধান পেলাম, নির্ণয় সমাধান x সমান a প্লাস b বাই ab, 2 বাই a প্লাস b। পাঁচ দাগে আছে একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার হলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে যদি দৈর্ঘ্য x ধরা হয়, প্রস্থ হবে 2000 বাই x, প্রস্থ x ধরলে দৈর্ঘ্য হবে 2000 বাই x, কারণ দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই, সেই জন্য ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, আবার ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। সুতরাং এখানে দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা ধরে নিতে হবে। তো আমি এখানে দৈর্ঘ্য ধরে নেবো x এবং প্রস্থ সেক্ষেত্রে হবে 2000 বাই x মিটার। মনে করি এখানে আয়তাকার জমি আছে, তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান x মিটার,
তাহলে আবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা আমরা জানি। ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 2000 বর্গমিটার। অতএব প্রস্থ সমান, এখানে যেহেতু দৈর্ঘ্য x মিটার আমরা ধরে নিয়েছি, তাহলে প্রস্থ সমান 2000 বাই, প্রস্থ সমান হবে এই 2000, তাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, অর্থাৎ x মিটার। এখন পরিসীমা বলা আছে 180, ওটা দিয়ে আমরা সমীকরণ গঠন করব। তাহলে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2, দৈর্ঘ্য x আর প্রস্থ 2000 বাই x মিটার। আর এই পরিসীমা দেওয়া আছে 180, তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান 180 লিখব। প্রশ্ন অনুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স, এটা সমান 180 বা এক্স প্লাস 2000 বাই এক্স সমান 180 বাই 2, এটা ইজ 90। এক্স প্লাস 2000 বাই এক্স, 90টাকে সমান চিহ্নের ডান দিকে রাখছি, বাঁ দিকে রাখলাম, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম, এটা সমান 0 বা এক্স লসাগু হলে দেখো 1 এক্স এবং এখানে 1 লসাগু এক্স, 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স পাই, এক্স দিয়ে এক্সকে গুণ এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2000 কে গুণ, তাহলে 2000, 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স পাই, এক্স দিয়ে 90 কে গুণ, তাহলে 90x সমান 0। এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2000 মাইনাস 90x সমান 0, এবং এক্স গুণ করলে এটা 0ই হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এখন উৎপাদক বিশ্লেষণ করব মধ্যসহ বিশ্লেষণ পদ্ধতিতে। তো এখান থেকে পাই, দেখো 2000কে ভেঙে আমাকে 90 আনতে হবে, তাহলে 40 আর 50, 50 এবং 40 গুণ করলে 2000 হয়। তো 90 এর জায়গাতে লিখব 50 প্লাস 40 এক্স প্লাস 2000 সমান 0। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0। প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 50, পরের দুটো পদ থেকে মাইনাস 40 কমন নিলে এখানে এক্স থাকবে, 2000কে 40 দিয়ে ভাগ করলে এখানেও পাবো 50 সমান 0, বা এক্স মাইনাস 50 এই দুটো পদেই আছে, তাহলে এক্স মাইনাস 50 কমন নিলাম, কমন নিলে এখানে এক্স থাকবে আর এখানে 40 থাকবে, এটা সমান 0। তাহলে এক্স দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে এখানে প্রস্থ। তাহলে দেখো, তাহলে এক্স মাইনাস 50 সমান যদি 0 লিখি তাহলে পাবো এক্স সমান 50, আর এক্স মাইনাস 40 এটা সমান যদি 0 লিখি তাহলে এক্স সমান পাবো 40। আচ্ছা, তাহলে এক্স সমান যদি 50 পাই, এখান থেকে দেখে নিই যে প্রস্থ কত পাবো। প্রস্থ সমান 2000 বাই 50, তাহলে এটা হচ্ছে 40। দৈর্ঘ্য 50 হলে প্রস্থ 40, কিন্তু যদি আমরা এই পরের পার্টটা 0 লিখি, মানে এক্স মাইনাস 40 এটা সমান যদি 0 লিখি তাহলে এক্ষেত্রে হবে এক্স সমান 40 হবে, আর প্রস্থ হবে 2000 বাই 40, অর্থাৎ এটা 50। তাহলে দৈর্ঘ্য 40 প্রস্থ 50 এটা কিন্তু হতে পারে না, কারণ দৈর্ঘ্য সবসময় বড় হয়।
বড় হলে তার থেকে আমরা বলি দৈর্ঘ্য। সুতরাং এখানে এক্স মাইনাস 40 এটা ইজ নট ইকুয়াল টু 0 লিখবো। তাহলে এটা উত্তর, যে দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। অর্থাৎ আয়তাকার জমিটির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 40 মিটার। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে দাম কমার পূর্বে কত ছিল? তাহলে দাম কমার পূর্বে যদি x টাকা ধরে নিই প্রতি ডজন কলমের মূল্য, তাহলে x টাকায় কলম পাওয়া যায় 12টা, মানে 1 ডজন। তাহলে 30 টাকায় কতটা কলম পাওয়া যায় বের করে নেবো, আর কমার পরে কতটা কলম পাওয়া যায় বের করে নেবো। সেই দুইয়ের বিয়োগফল হবে এই 3। সেখান থেকে সমীকরণ পাবো, সমাধান করে x এর মান পাবো। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে দেখো, আচ্ছা 1 ডজন সমান 12টি, এটা লিখে নিই। 1 ডজন সমান 12টি। তাহলে x টাকায় 1 ডজন কলমের দাম, তাহলে x টাকায় কলম পাওয়া যায় 12টি, 30 টাকায় কটা পাওয়া যায় সেটা বের করতে হবে। তাহলে লিখব x টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x টি। 30 টাকায় কলম পাওয়া যায় 12 × 30/x টি। তাহলে এটা হবে 3 × 36, অর্থাৎ 360/x টি। আচ্ছা, তাহলে 3 টাকা কমলে এখানে প্রতি ডজন কলমের মূল্য কমছে 3 টাকা, 6 টাকা কমছে। তাহলে 6 টাকা কমলে প্রতি ডজন কলমের মূল্য হয় x মাইনাস 6 টাকা, এবং 30 টাকায় কলম পাওয়া যায় দেখো, যখন x টাকা ছিল তখন এই কটা কলম পাওয়া যাচ্ছিল। এখন 6 টাকা কমেছে, x মাইনাস 6 হয়েছে, তাহলে এখন কলম পাওয়া যাবে 360/x মাইনাস 6টি। তাহলে এখন বেশি পাওয়া যাচ্ছে, এর থেকে এটা বিয়োগ করলে ওই 3 হওয়ার কথা। প্রশ্ন অনুসারে 360 ডিগ্রি বাই x মাইনাস 6 মাইনাস 360 ডিগ্রি বলছি, 360/x মাইনাস 6 বাই 360/x ইজ ইকুয়াল টু 3। x মাইনাস 6 এবং x এর লসাগু x ইন্টু x মাইনাস 6, x মাইনাস 6 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, x থাকবে, x দিয়ে 360কে গুণ করলে আমরা পাই 360x মাইনাস x দিয়ে ভাগ করলে x মাইনাস 6 থাকছে, এর সাথে 360-এর গুণ, তাহলে 360x মাইনাস এ প্লাস 6 এবং 360 গুণ করলে 216 শূন্য সমান 3। তাহলে এই যে সমীকরণ পেলাম, এখন সমাধান করছি। তো 360x কেটে যাচ্ছে, ওপরে 2160 আর নিচে x এবং x স্কোয়ার মাইনাস x এবং 6x, এটা সমান 3। বজ্রগুণ করলে পাই 3 × x স্কোয়ার মাইনাস 6x সমান 2160, বা x স্কোয়ার মাইনাস 6x সমান 2160।
তার নিচে হবে 3। দেখো 21 আছে, 3 সাথে 21, 6 আছে, 3 দুগুণে 6, 0, তাহলে 720 পেলাম। এক্স স্কোয়ার মাইনাস 6x, আর এদিকে 720 যদি আমি ডান দিকে লিখি 720 সমান 0। তো 30 আর 24, 30 আর 24, 3 24 এবং 72 গুণ করলে 720 হয়। 30 থেকে 24 বিয়োগ করলে 6 হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার 6x এর জায়গাতে লিখবো মাইনাস 30x প্লাস 6x, না প্লাস 24x, প্লাস 30 না মাইনাস 30 প্লাস 24 প্লে মাইনাস 6, মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। এই দুটি পদ থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 30, এই দুটি পদ থেকে 24 কমন নিলে এক্স মাইনাস 30, এটা সমান 0। এক্স মাইনাস 30 কমন নেব, কমন নিলে থাকবে এক্স প্লাস 24। এখানে এক্স যেহেতু কলমের দাম, সেটা কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য এক্স প্লাস 24 এটা সমান 0 হবে না, কারণ এক্স ওয়ান মাইনাস 24 হয়ে যাচ্ছে। তাহলে অতএব এক্স মাইনাস 30 সমান 0, বা আমরা বলতে পারি এক্স সমান 30। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এই 30 টাকা। প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। 6 দাগে আছে রুট এ, রুট বি এবং রুট সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে 6 দাগে আছে রুট এ কমা রুট বি কমা রুট সি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। অতএব আমরা বলতে পারি রুট এ বাই রুট বি সমান রুট বি বাই রুট সি। ক্রমিক সমানুপাতি হলে এটা নিশ্চয়ই হবে। তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে পাবো এ বাই, না উভয় পক্ষকে বর্গ যদি করি তাহলে এটা রুট এ বাই রুট বি তার হোল স্কোয়ার সমান রুট বি বাই রুট সি তার হোল স্কোয়ার। তাহলে পেলাম এ বাই বি সমান বি বাই সি। এবার আমরা কে ধরব, কে ধরলে কি পাই, বি সমান সি কে। অতএব বি সমান সি কে আর এ সমান বি কে, এ সমান বি কে। বি কে দেখো বি এর মান সি কে পেয়েছি আগে, তাহলে সি কে বসালাম, তারপরে কে সমান সি কে স্কোয়ার। বাম পক্ষ সমান এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ এর মান বসাবো, এ এর মান সি কে স্কোয়ার প্লাস সি এর মান, আচ্ছা সি এর আলাদা করে কোনো মান নেই, তাহলে এ ফর সি কে স্কোয়ার, সিটা সি হিসাবেই দিলাম হোল স্কোয়ার মাইনাস বি, বি এর মান সি কে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস 2 সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার। তো এখানে পাচ্ছি সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস 2 সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে স্কোয়ার, বিয়োগ করলে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে সি স্কোয়ার যদি কমন নিই, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকছে, এটা হলো বাম পক্ষ। এরপর ডান পক্ষ, আচ্ছা ডান পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
এ ফর সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি ফর সিকে তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো, বা এর মান যা বেরিয়েছে এর মানও ঠিক তাই বেরিয়েছে। তাহলে লিখব অতএব এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে লিখব প্রমাণিত। অথবাতে আছে এক্স সমান √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 এবং এক্স ওয়াই সমান 1 হলে দেখাও যে এটা সমান 61/63। তাহলে এক্স এর মান দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এখান থেকে আমরা সরল করলে এক্স প্লাস ওয়াই আসবে এবং এক্স ওয়াই আসবে। এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নিলেই আমরা এর মান বের করতে পারবো। তো এখানে 6 অথবা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 বা ওয়াই সমান 1/x। আচ্ছা এক্স সমান এটা, তাহলে 1/x হবে, এর জাস্ট উল্টে লিখতে হবে, অর্থাৎ লব হরে যাবে এবং হর লবে চলে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান এক্স এটা, তো √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3 এর লসাগু √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। এখন এই √5 মাইনাস √3 দিয়ে লসাগুকে যদি ভাগ করা হয় এটা কেটে যাচ্ছে, √5 প্লাস √3 থাকছে, √5 প্লাস √3 দিয়ে √5 প্লাস √3কে যদি গুণ করা হয় তাহলে √5 প্লাস √3 হচ্ছে তার হোল স্কয়ার প্লাস √5 প্লাস √3 দিয়ে যদি ভাগ করা হয় লসাগুকে এটা কেটে যাবে, √5 মাইনাস √3 থাকবে, সেটা দিয়ে √5 মাইনাস √3কে গুণ √5 মাইনাস √3 হোল স্কয়ার। তাহলে দেখো √5কে এ এবং √3কে বি ভাবলে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা জানি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার থাকলে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে নিচের পার্টটাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, কারণ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, যেখানে এ সমান √5 এবং বি সমান √3 সমান 2 ফার্স্ট ব্র্যাকেট √5 স্কোয়ার, তাহলে এটা 5 প্লাস √3 স্কোয়ার এটা 3, নিচে √5 স্কোয়ার এটা 5 মাইনাস √3 হোল স্কোয়ার এটা 3। তো এটা সমান হচ্ছে 2 ইন্টু 5 এবং 3 মিলে 8, 5 মাইনাস 3 এটা 2 সমান 8 পেলাম। এবার আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশাপাশি রাখবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab
আর এখানে এক্স ওয়াই থাকছে। নিচের পার্টটা তাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 8, 2 ইন্টু এক্স ওয়াই এর মান 1, এটা এক্স প্লাস ওয়াই এর মান 8, 2 ইন্টু এক্স ওয়াই 1 প্লাস এক্স ওয়াই 1 সমান 8 8 64 মাইনাস 2 1 কে 2 মাইনাস 1 বাই 8 8 64 মাইনাস 2 1 কে 2 প্লাস 1 সমান 64 থেকে 2 এবং 1 3 বিয়োগ করতে হবে, তাহলে এটা 61, আর 64 থেকে 2 বিয়োগ করলে হবে 62, তার সাথে আবার 1 যোগ 63, তাহলে এটা সমান 63 প্রমাণ করতে বলেছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, আর প্রমাণ করো যে ব্যাসনয় এরূপ কোনো যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। 7 দাগে আছে প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো এটা পাবে, এটা 59 পৃষ্ঠা, তোমাদের টেক্সট বইতে 59 পৃষ্ঠা, এটা 32 নম্বর উপপাদ্য। আর পরেরটা পাবে 129 পৃষ্ঠা, 35 নম্বর উপপাদ্য। যেহেতু এগুলো বইতে করা আছে, আমি পুনরায় করাচ্ছি না, তবে এগুলো বই থেকে করে নাও। আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে, আলাদা করে ভিডিও বানিয়ে তাহলে বুঝিয়ে দেওয়া হবে। আর দাগে আছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 75 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 2/5 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.5 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। এখন এখানে লিটারের উত্তরটা বের করতে হবে। আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য মিটারে আছে, এই বাহুর দৈর্ঘ্যটাকে ডেসিমিটারে প্রকাশ করব। প্রকাশ করার মাধ্যমে আয়তন বের করার বা যা কিছু করার, এটা এই ডেসিমিটারে পরিণত করে করব। তো এখানে চৌবাচ্চা থেকে 75 বালতি জল তোলার পরে 2/5 অংশ জলপূর্ণ আছে, তাহলে 5 ভাগের 2 ভাগ জল যদি এখনো থেকে যায়, তাহলে 5 ভাগের 3 ভাগ জল অলরেডি তুলে নেওয়া হয়েছে এই 75 বালতিতে। তাহলে 5 ভাগের 3 ভাগ জলের আয়তন কত, সেটা আমরা সমগ্র চৌবাচ্চার আয়তন বের করলে সেটা বলতে পারবো। তাহলে সমগ্র চৌবাচ্চার আয়তন বের করার জন্য এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার। তো বাহুর দৈর্ঘ্য থেকে তাহলে চৌবাচ্চার প্রথমে আয়তনটা বের করি, এটা আছে 8। আচ্ছা, ঘনকাকৃতি চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য সমান 1.5 মিটার সমান 15 ডেসিমিটার। আমরা জানি যে 10 ডেসিমিটার 1 মিটার হয়, এখন 1.5 এর সাথে 10 গুণ করলে এটা 15 ডেসিমিটার হবে। আয়তন সমান বাহু কিউব অর্থাৎ 15 কিউব ঘন ডেসিমি, মানে এটাই লিটার। আচ্ছা, তাহলে 15 কিউব যেটা আছে, দেখো 2/5 অংশ জল এখনো আছে, তাহলে 2/5 অংশ জল পূর্ণ থাকলে তুলে নেওয়া জলের আয়তন, তুলে নেওয়া হয়েছে কত, সমান 1 মাইনাস 2/5 অংশ, 5 একে 5 মাইনাস 2, তাহলে সমান 3/5 অংশ। আয়তন কিন্তু 15 কিউব, তার 3/5 অংশ কত, তাহলে বের করে নিতে হবে। তো
3/5 অংশ জলের আয়তন সমান 15 কিউব ইন্টু 3/5 ঘন ডেসিমিটার আর লিখব না, আমি এখানে ডাইরেক্ট লিটার লিখছি, সমান 15 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 3/5 লিটার। 5 এবং 15 3 হয়ে গেল, 15 15 225 ইন্টু 3 তিরিককে 9, এত লিটার। আমরা চাইলে এটা গুণ করে বসাতে পারি, যদি গুণ করতে না চাই তবুও অসুবিধা হবে না, কারণ 75 বালতিতে মোট এত লিটার জল ধরে, তাহলে এই সংখ্যাটাকে এক্ষুনি 75 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে 75 বালতিতে জল ধরে সমান 225 ইন্টু 9 লিটার। এক বালতিতে জল ধরে সমান 225 ইন্টু 9 বাই 75 লিটার। তাহলে এখানে যদি 15 দিয়ে কাটাকুটি করি, 15 15 225 আর 5 15 75, এখানে হলো 3 5 15, 3 এবং 9 গুণ করতে হবে, 3 9 27 লিটার। তাহলে প্রতি বালতিতে এই 27 লিটার করে জল ধরে। তাহলে প্রশ্ন ছিল কি কত লিটার প্রতি বালতিতে কত লিটার জল ধরে, অতএব প্রতি বালতিতে 27 লিটার জল ধরে। আঠারো তলাতে আছে 10 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চুঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে নির্ণয় করো। তাহলে গ্যাস জারের ব্যাস 10 সেন্টিমিটার, এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব, আর জলতল কতটা উঠবে এটা যদি আমি এক্স ধরে নিই, আর প্রথমে বলে রাখি অঙ্কটা এক্স ধরেও করা যায়, আবার এক্স না ধরেও করা যায়, তো আমি মনে করি এক্স ধরেই করছি। তাহলে জলতল কতটা উঠবে সেটা ধরে নেব, এটা হবে উচ্চতা এই গ্যাস জারের ক্ষেত্রে। আর ব্যাসার্ধ আছে 10-এর হাফ 5 সেন্টিমিটার, তাহলে এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, উচ্চতা এক্স ধরে আয়তন পাবো, আর এই যে লম্ববৃত্তাকার লোহার চোঙাকৃতির টুকরো এর আয়তন বের করবো। এই দুটো আয়তন সমান লিখলে সমীকরণ তৈরি হয়ে যাবে, সেখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে। তো সেটাই বরং করি। তাহলে প্রথমে ধরে নেব, মনে করি জলতল এক্স সেন্টিমিটার উপরে উঠবে। মনে করি জলতল এক্স সেমি উপরে উঠবে। মনে করি জলতল এক্স সেমি উপরে উঠবে, তাহলে গ্যাস জারের ব্যাসার্ধ এখান থেকে বের করে নেব। গ্যাস জারের ব্যাসার্ধ স্মল আর, এটা 10/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে এক্স সেমি জলের আয়তন পাই আর স্কয়ার এইচ, পায়ের মান বসাবো না, আর ফর 5, এইচ ফর এক্স। যেহেতু আয়তন এটা হবে সেমি কিউব, তাহলে 25 পাই এক্স সেমি কিউব, কারণ যখন লোহার টুকরোর আয়তন বের করবো সেখানে আর একটা পাই আসবে, পাই পাই কেটে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে যে লোহার টুকরো আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি লোহার
লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো, তাহলে লোহার টুকরোর লোহার চোঙাকৃতি টুকরো ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, ব্যাসার্ধ আর 8 সেন্টিমিটার ব্যাস বলা আছে, তাহলে 8/2 সেমি সমান 4 সেন্টিমিটার। উচ্চতা h এটা সমান 5 সেন্টিমিটার। তাহলে অতএব আয়তন সমান পাই আর স্কয়ার h সমান পাই, এখানে আর আছে 4 স্কয়ার, h আছে 5 সেমি কিউব সমান, এখানে 4 4 16, 5 16 80, 80 পাই সেমি কিউব। তাহলে প্রশ্ন অনুসারে এই আয়তন সমান হবে, কারণ এই চোঙটি ডোবানোর ফলে এতটা পরিমাণ জল অপসারিত হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 25 পাই এক্স 25 পাই এক্স সমান 80 পাই, বা এক্স সমান 80 পাই বাই 25 ইন্টু পাই। পাই কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 16 80, তাহলে এটা পেলাম 16/5। 5 দিয়ে 16কে ভাগ করে নিই, 3 5 15, 0.0, 5 2 10, তাহলে সমান 3.2। তাহলে এক্স এর মান বলে 3.2, তাহলে জলতল 3.2 সেন্টিমিটার উপরে উঠবে। অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই মনে রাখবে যে ক্লাস 10-এর অঙ্কের বইয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কোষে দেখির অঙ্কগুলো বা সমস্ত চ্যাপ্টার অঙ্কগুলো পরপর আমার চ্যানেল আপলোড করা আছে, তোমরা চ্যানেল ভিজিট করো এবং ক্লাস 10 ম্যাথ টেক্সট বুক সলিউশন বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে ঢুকলে প্রত্যেকটা ভিডিও পরপর পাবে। সুতরাং অবশ্যই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।